হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গত এক মাস ধরে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি Iqoo 7কে। Iqoo হচ্ছে একদম আনকোরা একটা ব্র্যান্ড। হ্যাঁ, আমরা যদিও জানি এটা ভিভোর একটা সাব ব্র্যান্ড হিসেবে কাজ করে, কিন্তু তাও আমরা প্রথম থেকে একটা কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলাম যে এই ব্র্যান্ডটা কি আদৌ ঠিকঠাক পারফরমেন্স প্রোভাইড করবে, আদৌ আমরা ঠিকঠাক সার্ভিস পাবো, আদৌ আমরা ঠিকঠাক আপডেট পাবো। হ্যাঁ, এই সমস্ত আমাদের ভুল, আমাদের আশঙ্কা ভেঙে দিয়ে Iqoo এই এক মাসে কিন্তু আমাকে স্যাটিসফাইড করেছে। সেটা আপনি ক্যামেরা পারফরমেন্স বলুন, সেটা আপনি গেমিং পারফরমেন্স বলুন, সব দিক থেকে Iqoo 7 হচ্ছে এমন একটা ফোন যেটা 30,000 টাকা প্রাইস সেগমেন্টে আমার এক নম্বর চয়েসে থাকবে। আমি MI 11X, Realme X7 Max এই সমস্ত ফোন টেস্ট করেছি, তারপরও ওই সমস্ত ফোনের তুলনায় আমি Iqoo 7কে এগিয়ে রেখেছি। সুতরাং পরবর্তী যে Iqoo ফোনটা আসবে সেটা নিয়ে আমার এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল, Iqoo Z3। আজকে আমরা এই ডিটেলস ভিডিওতে Iqoo Z3 কে নিয়ে কথা বলবো। Iqoo Z3 কি পারলো আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে? আজকে খেলা হবে। আর আপনারা সকলেই জানেন আমরা এমন কিছু ডিটেলস কভার করার চেষ্টা করি যেটা আপনারা আর কোথাও পাবেন না। এই ফোনটার দাম ভারতের বাজারে রাখা হয়েছে একদম বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB দাম 19,999 টাকা। বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। আপনারা জানেন যে প্যান্ডামিক পরিস্থিতি চলছে, তার জন্য বাংলাদেশের বাজারে পৌঁছতে একটু লেট হবে, হয়তো এটা মাস দেড়েক টাইম লাগবে। বাংলাদেশে এটা 26 থেকে 28,000 টাকার প্রাইস পয়েন্টে যাওয়া উচিত। ভারতের বাজারে 19,999 টাকা দাম হলেও 1,500 টাকা ছাড় চলছে। সেক্ষেত্রে আপনি এই ফোনটাকে 17,500 টাকায় পেয়ে যাবেন। এই 17,500 টাকায় এই ফোনটা ভ্যালু ফর মানি? আসুন বিচার করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন আজকে Iqooর সাথে Iqooর খেলা শুরু করি। Iqoo 7 এর হাত ধরে বেশ কিছু ছোট ছোট নতুন টেকনোলজি কিন্তু আমরা দেখেছিলাম, যেমন হচ্ছে ভার্চুয়াল র্যাম। এখানে Iqoo Z3 তেও কিন্তু আমরা ভার্চুয়াল র্যাম পাবো, তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি 6GB র্যাম ভ্যারিয়েন্ট কেনেন তাহলে সেক্ষেত্রে 1GB মাত্র আপনি ভার্চুয়াল র্যাম পাবেন, তো সেক্ষেত্রে ফোনটা আপনার 7GB হবে। আর যদি আপনি 8GB র্যাম ভ্যারিয়েন্ট কেনেন তাহলে 3GB আপনি ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, তাহলে এটা হবে 11GB। এখানে এই বেশ কিছু ছোট ছোট টেকনোলজির জন্য কিন্তু Iqoo ব্র্যান্ডটা সকলের মনে জায়গা করে নিয়েছে। তবে Iqoo 7 এর যে গ্রাফিক্স এনহ্যান্সমেন্ট একটা ফিচার ছিল গেমিং এর ক্ষেত্রে, যেটা ডুয়েল চিপের বদলে সম্ভব হয়েছিল, সেটা কিন্তু Iqoo Z3 তে নেই। Iqoo Z3 তে আপনি গ্রাফিক্সের রিফ্রেশ রেটটাকে বাড়াতে পারলেও এখানে কিন্তু কালারটাকে এনহ্যান্স করতে পারবেন না। আমরা যদি দামের দিকে দেখি 10,000 টাকা কম, সুতরাং এইটুকু কম্প্রোমাইজ আমাদের করতে হবেই। এরপরে যদি আমরা এই ফোনটার মূল আকর্ষণের কথা বলি, যেটা দিয়ে এই ফোনটার বিজ্ঞাপন করা হয়েছে, এই ফোনটাতে রয়েছে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 768G প্রসেসর, 5G প্রসেসর। তবে এখানে মাত্র দুটো 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, N77 এবং N78। আমি একদম 100% শিওর ভাবে বলতে পারছি না ভারত বা বাংলাদেশের বাজারে যখন 5G অ্যাভেলেবেল হবে এই দুটো ব্যান্ডেরই সাপোর্ট থাকবে। হ্যাঁ, অনেকেই শিওর ভাবে বলে দিচ্ছেন, তারা হয়তো ভবিষ্যৎবাণী করতে জানেন, আমি জানি না। এছাড়াও এখানে রয়েছে DDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ। আমরা AnTuTu বেঞ্চমার্ক চেক করেছি এবং আমার ফিচারে AnTuTu এসছে 3,83,000-এর আশেপাশে। অনেকেই দেখলাম 4 লাখ এসছে, 4,25,000 এসছে, কিন্তু আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর সঙ্গে সঙ্গে আমরা ফোনটার থ্রটলিং টেস্ট করেছি। আমি প্রায় 15 থেকে 17 মিনিট কিন্তু এখানে থ্রটলিং টেস্ট করেছি। আমার গ্রাফ প্রথম দিকে 5 থেকে 7 মিনিট একদম স্টেবল ছিল, 90%-এর ওপরে ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে 10 মিনিটের পর থেকে কিন্তু এটা থ্রট করা শুরু করেছে এবং সেটা 80%-এর কাছাকাছি চলে এসেছিল। থ্রটলিং টেস্টের নিয়ম হচ্ছে আপনি যতক্ষণ বেশি থ্রটলিং যতক্ষণ বেশি এই টেস্টটা করবেন তত বেশি ভালোভাবে এটা কিন্তু পরীক্ষা করা সম্ভব। এবারে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা দূরে সরিয়ে রেখে বাস্তব অভিজ্ঞতার কথায় আসি। বাস্তবে যে সমস্ত অ্যাপ্লিকেশন আমি ডেলিতে ইউজ করি তাতে কোনো রকম অসুবিধা হয়নি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবই কিন্তু স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। এর সঙ্গে সঙ্গে আমি এখানে গেমিং টেস্ট করেছি, PUBG, অ্যাসপাল্টের মতো গেম খেলেছি। হ্যাঁ, PUBG এখানে খেলার মাঝখানে 2-1 বার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, যেমন ফোর্স ক্লোজ হয়ে যায়, ঠিক তেমনভাবে এটা Iqoo 7 এর সাথেও একই প্রবলেম ছিল এবং Iqoo Z3 তেও একই প্রবলেম। এটা হতে পারে কোনো UI এর প্রবলেম। এখানে ফানটাচ OS অনেকটা স্টেবল, MI UI এর থেকে স্টেবল, এটুকু বলতে পারি। এছাড়াও সমস্ত প্রয়োজনীয় ফিচার্সে কিন্তু আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এরপরে একটা প্রশ্ন আসে, তাহলে 20,000 টাকায় সব থেকে বেস্ট পারফরমেন্স কি এই ফোনটা প্রোভাইড করবে? না, 20,000 টাকায় সব থেকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করার মতো ফোন কিন্তু আছে, সেটা হচ্ছে পোকোর তরফ থেকে Poco X3 Pro, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর আছে। গেমিং পারফরমেন্সও ওই ফোনটাই যথেষ্ট ভালো ছিল, কিন্তু হ্যাঁ, ওই ফোনটা একটু ভারী, ওই ফোনটা একটু বড়, এই ফোনটা একটু হালকা, একটু হচ্ছে কম্প্যাক্ট ডিজাইনে। সেই ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথায় একটু পরে আসছি। এরপরে এই ফোনটার একটা জিনিস নিয়ে প্রশংসা না করলে খুবই অন্যায় করা হবে, এই ফোনটার কুলিং সিস্টেম।
আমরা দেখেছিলাম Iqoo 7 এ 6 লেয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছিল, এখানে যথাসম্ভব 5 লেয়ার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং আমি 1 ঘন্টা গেমিং করার পরও কোনো ধরনের ওভারহিট কিন্তু এখানে ফেস করিনি। এর সঙ্গে সঙ্গে যখন আমি থ্রটলিং টেস্ট করছিলাম তখনও কিন্তু ফোনটা একটু ওভারহিট হয়নি। এটা কিন্তু অবশ্যই আমার Iqoo তরফ থেকে একটা বড় পাওনা। আমরা Xiaomi ফোন দেখেছি, আমি Samsung এর ফোন দেখেছি, মোটামুটি প্রত্যেকটা ফোনেই কিন্তু আমি হাতে একটা হিট অনুভব করি। এই ফোনটার ক্ষেত্রে সেই ধরনের কোনো সমস্যা আমি কিন্তু ফেস করিনি। এরপরে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ আইপিএস প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, এখানে 20,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু Iqoo আপনাকে সুপার অ্যামোলেড প্যানেল দেয়নি, কিন্তু হ্যাঁ হায়ার রিফ্রেশ রেট দিয়েছে 120 হার্টজের, HDR10+ এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো আইপিএস প্যানেল অনুসারে। হ্যাঁ, যে কোনো অ্যামোলেড ডিসপ্লের কাছে দাঁড়ালে এই ফোনটা অবশ্যই হেরে যাবে। তবে হ্যাঁ, এর ডিসপ্লেতে কোনো রকম পাঞ্চ হোল নেই, এর ডিসপ্লেতে সেই আদিকালের একটা ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা আজকের দিনে অনেকের জন্য ডিল ব্রেকার হতে পারে। হ্যাঁ, আমার নিজেরও একটু কেমন খচখচ লাগছে যে ড্রপ নচ ডিসপ্লে, এটা কিন্তু আমার একটা ফারাক পড়ে, আপনার কাছে ফারাক নাই পড়তে পারে। আর এই প্রাইস পয়েন্টে অবশ্যই আমরা চেয়েছিলাম অ্যামোলেড ডিসপ্লে। Xiaomi পারলে কেন Iqoo পারবে না, এই উত্তরটা আপনারা দেবেন। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি তাহলে একটা গ্লসি শাইনি বডি ডিজাইন আছে, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল ফোনটা। তবে হ্যাঁ, পেছনের দিকে কোনো রকম গ্লাস বডি ডিজাইন নেই, রয়েছে পলিকার্বনেট ডিজাইন। হ্যাঁ, এখানে গ্লসি বডি ডিজাইন হয়, হাতের ফিঙ্গারপ্রিন্ট খুব তাড়াতাড়ি চলে আসছে। তবে হ্যাঁ, কোনো রকম স্ক্র্যাচ এখনো পর্যন্ত পড়েনি, তবে বক্সে যে কভারটা আছে সেই কভারটা দিয়ে আপনারা ফোনটা ইউজ করবেন। এরপরে ডিসপ্লের ক্ষেত্রে আরও একটা জিনিস কিন্তু আমি আশা করেছিলাম Iqooর কাছ থেকে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, সেটাও কিন্তু Iqoo এখানে দেয়নি, দিয়েছে পান্ডা গ্লাস প্রোটেকশন। এটা কেমন কাজ করছে জানি না, তবে Iqoo হয়তো এটার উপর অতটা বিশ্বাস করতে পারেনি, তাই জন্য এর গ্লাসে অবশ্যই আগে থেকে একটা প্রোটেক্টর তারা অ্যাড করে দিয়েছে। সো এরপর একটা জিনিসই পড়ে থাকে, সেটা হচ্ছে ক্যামেরা। এখানে ট্রিপল লেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এর সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। এখানে ডে লাইটে যদি আপনি ছবি তোলেন অবশ্যই সেই ছবিগুলো যথেষ্ট শার্প ক্যাপচার হয়েছে, এর সঙ্গে সঙ্গে ডাইনামিক রেঞ্জ অবশ্যই ভালো এটা ক্যাপচার করতে পেরেছিল। হ্যাঁ, আমি Iqooর কাছ থেকে এতটা ভালো অপটিমাইজেশন আশা করিনি। Iqoo Z3 ক্যামেরার দিক থেকে সত্যিই ভালো কাজ করেছে। তবে হ্যাঁ, Iqoo 7 এর ক্যামেরা অপটিমাইজেশন যতটা ভালো, Iqoo Z3 কিন্তু ততটা ভালো নয়। আপনি এই প্রাইস রেঞ্জে সব থেকে ভালো ক্যামেরা ফোনও এটা বলতে পারবেন না, তবে মোটামুটি একটা এভারেজ আউটপুট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে যদি আপনি পোর্ট্রেট ছবি তোলেন তাহলে দেখবেন যে এজ টু এজ ডিরেকশনগুলো কতটা সূক্ষ্ম ছিল। অবশ্যই এর ক্যামেরা পারফরমেন্স আমাকে যথেষ্ট খুশি করেছে। তবে এটা যদি লো লাইটে, তখন দেখবেন স্কিন টোনটা একটু সাদা করে দিচ্ছে, কালার ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারছে না। লো লাইটের ক্ষেত্রে এটা প্রত্যেকটা ক্যামেরার ক্ষেত্রে আমি একই প্রবলেম ফেস করছি। এরপরে যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলি তাহলে সেটাও ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে ছবিগুলো। হ্যাঁ, তবে আরেকটু যদি শার্পনেস ভালো থাকতো, বাট 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 12 মেগাপিক্সেলের দেওয়া হতো তবে সেটা আরো বেটার হতো। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার, সেটাকে নিয়ে বেশি কথা বলবো না। আপনি যদি একটা মেন সেন্সার দিয়ে ছবি তুলেন তারপর যদি সেটাকে জুম করে ক্রপ করে নেন তার থেকে বেটার ইমেজ আসছে। তবে হ্যাঁ, ছবিগুলো কালার বুস্টেড হয়ে গেলেও সেটা কিন্তু যথেষ্ট আই ক্যাচি, আপনি সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি বলতে পারেন। এরপরে যদি সেলফি ক্যামেরার কথা বলি, 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, তবে সেটাও Xiaomi থেকে বেটার কাজ করছে। Redmi Note 10 Pro তার থেকে বেটার সেলফি ক্যামেরা কিন্তু আমার এখানে লেগেছে। আপনি যদি ইউটিউবে ভিডিও শ্যুট করেন, ইনস্টাগ্রাম রিল শ্যুট করেন, তাহলে একদম সোশ্যাল মিডিয়ার রেডি ফুটেজ কিন্তু আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মোড দেওয়া রয়েছে, যার ফলে আপনি কিন্তু ভিডিও শ্যুটের সময় আপনি বিভিন্ন ধরনের স্ক্রিন গ্রেড করতে পারবেন, কালার গ্রেড করতে পারবেন, যেটা একটা ভালো ফিচার্স লেগেছে। তবে এই ফোনটাতে কোনো রকম OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়নি, EIS দেওয়া হয়েছে। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছিল কিন্তু Iqoo 7 এ, এবং EIS মোটামুটি ঠিকঠাকই কাজ করেছে, এটা নিয়েও বেশি কথা বলার দরকার নেই। এরপরে যদি আমরা এখানে ভিডিও ক্যামেরার কথা বলি, 4K 30 FPS এ কিন্তু আপনি রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন। এছাড়াও সেলফি ক্যামেরা দিয়ে আপ টু 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এরপরে আসবো ব্যাটারির কথায়। এই ফোনটিতে দেওয়া হয়েছে 4400 mAh এর ব্যাটারি, তবে কোনো রকম টেনশন নেই, ব্যাটারি একটু কম হলেও সেখানে 55 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে পুষিয়ে দেওয়া হয়েছে, এবং কোম্পানি দাবি করেছে মোটামুটি 40 মিনিটের আশেপাশে এটা ফুল চার্জ হয়ে যাবে, কিন্তু বাস্তব পরীক্ষায় আমার এই ব্যাটারিটা ফুল চার্জ করতে টাইম লেগেছে প্রায় 50 মিনিটের একটু কম, হতে পারে 48 থেকে 50 মিনিটের আশেপাশে এই ব্যাটারিটা ফুল হতে টাইম লাগছে। এরপরে দুই একটা ছোটখাটো ফিচার্স নিয়ে কথা বলে নিই। এখানে যেমন ডুয়েল স্পিকার নেই, আজকের দিনে 20,000 টাকার প্রাইস পয়েন্টে ডুয়েল স্পিকার পাওয়ার কথা ছিল। সিঙ্গেল স্পিকার অনুসারে স্পিকারটা যথেষ্ট লাউড, তবে হ্যাঁ আরেকটু যদি বেস ভালো হতো সেটা হয়তো শুনতে ভালো লাগতো। আপনারা স্পিকার কোয়ালিটিটা নিজের কানেই শুনে নিন, তাহলেই বুঝতে পারবেন।
এরপরে যদি কল কোয়ালিটি এবং নেটওয়ার্কের কথা বলতে চাই তাহলে সেখানেও কিন্তু আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি। এছাড়াও এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আছে, 4G প্লাস কিন্তু আমি পেয়েছি, তো সেই সব ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এরপরে যদি আমরা ফোনটার সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলি, এখানে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এর সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, যেহেতু এখানে অ্যামোলেড স্ক্রিন নেই, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু দুটোই খুবই ফাস্ট ছিল এবং খুবই রিলায়েবল কাজ করছিল। এরপরে আসবো কনক্লুশনের কথায়। এই ফোনটা আপনাদের জন্য 20,000 টাকা প্রাইস পয়েন্টে বেস্ট কিনা। দেখুন, এই ফোনটা একটা ওভারঅল পারফরমেন্স কিন্তু আপনাকে প্রোভাইড করছে, কিন্তু আপনি যদি ডেডিকেটেড একদম পারফরমেন্সের জন্য ফোন পান আর আপনি যদি 5Gর সাথে কম্প্রোমাইজ করতে পারেন তাহলে পোকো X3 Pro এটা কিন্তু আপনার বেটার চয়েস হতে পারে। কিন্তু আপনি একটু ফিউচার প্রুফ ফোন চান, যেখানে 5G সাপোর্ট থাকবে, একটু ভালো গেমিং করার জন্য ফোন কিনতে চাইছেন, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে Iqoo Z3 কিন্তু আপনার প্রায়োরিটি পেতে পারে। কিন্তু আপনি ওভারঅল একটা পারফরমেন্স একটু কম হলেও আপনার অসুবিধা নেই, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে চাই, 120 হার্জের রিফ্রেশ রেট চাই, তাহলে সেক্ষেত্রে রেডমি নোট 10 প্রো বা প্রো ম্যাক্স আপনার জন্য চয়েস আছেই। তো এক্ষেত্রে আপনার প্রায়োরিটির ওপর কিন্তু সবটা ডিপেন্ড করবে। তবে আরও একটা কথা বলে দিই, পোকো X3 Pro এর ক্যামেরার থেকে কিন্তু Iqoo Z3 ক্যামেরা আমার বেটার লেগেছে। পোকো X3 Pro এর যে ইউআইটা আছে সেই ইউআই এত বাগ, তার থেকে অনেক কম বাগস রয়েছে Iqoo ইউআই। হ্যাঁ, এখানে ফানটাচ ওএস কিন্তু MI ইউআই বা পোকোর থেকে অনেক বেটার কাজ করেছে, এটুকু বলতেই হয়। এরপরে ওভারঅল আপনারা সিদ্ধান্ত নেবেন, আমাদের কথার উপর বিশ্বাস করে সিদ্ধান্ত নিতে হবে না। আপনারা 2-1টা ভিডিও দেখুন, তারপরে নিজের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিতে পারবেন। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে আপনার ভালোবাসাটা ওই লাইক বাটনে দেখিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।